আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। পরিকল্পিতভাবে কলকারখানা ধ্বংস করে দিয়েছিল আর শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে স্বৈরাচাররা, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্ধ কলকারখানা চালু করতে বিএনপি সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। কর্মহারানো শ্রমিকদের কাজের ব্যবস্থার পাশাপাশি বেকারদের দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দিবসের জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নির্বাসনের দেয়াল ভেঙে দেশে ফেরার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জনসভা এটি। জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত তাৎপর্যপূর্ণ মে দিবসের জনসভায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন বিভিন্ন শ্রমিক সংগঠনের মিছিল। শ্রমিক দলের ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতেই ৭১, ৯০ এবং ২৪-এর আন্দোলনে প্রাণ দেয়া শহীদ শ্রমিকদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দলের নেতাকর্মী আর শ্রমিক সংগঠনের মিছিলে জনসমুদ্রের রূপ নেয় জনসভা। শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যুগান্তকারী অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি, আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে করে সেই বিনিয়োগকারীরা সে দেশেই হোক অথবা বিদেশি হোক এই দেশে কলকারখানা তৈরি করে। নিজেকে এবং মন্ত্রী পরিষদের সবাইকে শ্রমিক হিসেবে ঘোষণা করে দেশ গড়ার কাজে নিয়োজিত করার প্রত্যয় প্রধানমন্ত্রীর। বলেন, কৃষক শ্রমিক ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল, সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। এই শ্রমিকদের পাশাপাশি আরো বহু লক্ষ হাজারো লক্ষ বেকার এখন এই দেশে রয়ে গিয়েছে, যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অতীতের স্বৈরাচার শ্রমিকদের ঠকিয়ে বিদেশি স্বার্থ রক্ষা করেছে। ২৪-এ তাই দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং বিদেশি জিনিসকে কিভাবে এই দেশে আমদানি নির্ভর করে হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। বলেন, হকার উচ্ছেদ করলে সমস্যার সমাধান হবে না, তাদের পুনর্বাসনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যানজট সহ সাধারণ মানুষের চলাফেরার অসুবিধার জন্য আমরা হকার ভাইদেরকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমরা এটাও বুঝি তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরকেও চলতে হবে, খেয়ে পড়ে তাদেরকেও বাঁচতে হবে। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে সাথে নির্দেশনা দিয়েছি যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসে স্মরণ করুন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে লাখো জনতার ঢল নামে। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে যোগ দেন শ্রমজীবী মানুষ। নির্দিষ্ট কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের দাবি তাদের। তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে দুপুর থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বৈরী আবহাওয়ার মধ্যেও ঢাকা মহানগর সহ আশপাশের জেলা থেকে শ্রমিক জনতা ছুটে আসেন পল্টনে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে আসা শ্রমিকরা দীর্ঘদিন ধরে চলা বঞ্চনার অবসান ঘটিয়ে ন্যায্য অধিকারের দাবি জানান। বাজার দর সামঞ্জস্য রেখে আমাদের কর্মচারী কর্মকর্তা আমাদের এই পে স্কেল আমরা বাস্তবায়ন চাই। শ্রমিকরা যেন জীবনমান উন্নয়ন হয় এবং নিরাপদ কর্মসংস্থান যেন কাজ করতে পারে শ্রমিকেরা, এটাই আমাদের প্রত্যাশা। কৃষক শ্রমিক জনতা যেন নতুন বাংলাদেশে সঠিক মর্যাদা পায়। কোনো শ্রমিক কোনো রকমের কোনো দিনমজুর যেন তাদের ন্যায্য পাওনাটা পায়, এটা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি।
ন্যায্য মজুরির পাশাপাশি কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান নারী শ্রমিকদের। মেয়েরা নানা জায়গায় বিভিন্ন কাজে গিয়ে হয়রানি হয়, রেপ হওয়ার শিকার হয়। তো আমরা চাই উনি যেন এইগুলো একটু খেয়াল করে। নতুন সরকারের কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে যে আমাদের শ্রমিক বোনেরা যেন আর অবহেলিত না হয়। নেতাকর্মীদের প্রত্যাশা, শ্রমিকদের কল্যাণে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনাব তারেক রহমানের উদ্যোগে আশা করি আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রমিকদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। আসুন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিই। শহীদ জিয়াউর রহমান গর্ব করে বলেছিলেন সম্মানের সাথে দামে একজন শ্রমিক। তো শ্রম মেহনতি মানুষের ঘাম, তাদের উপার্জিত অর্জন, এটা দিয়েও তো জাতি সমৃদ্ধ হয়। কাজে শ্রমিক আমরা সবাই, যারা কাজ করে তারা সবাই শ্রমিক। যত কর্মসূচি গ্রহণ করছেন সব কিছুতেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা পরিবর্তনের হাওয়া বইছে, এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে এই পরিবর্তনটা অব্যাহত থাকবে। প্রায় ১৫০ বছর আগে আমেরিকার শিকাগো শহর থেকে শুরু হওয়া অধিকার আদায়ের এই সংগ্রাম একদিন শেষ হবে বলে মনে করেন শ্রমজীবী মানুষেরা। স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরে বিভিন্ন সময় সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি শ্রমজীবী মানুষের ভাগ্যের। যে মানুষগুলোর রক্ত এবং ঘামের উপর দাঁড়িয়ে রয়েছে সভ্যতা, সেই শ্রমিকদের স্বপ্নগুলো অধরায় রয়ে গেছে। বিএনপি সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে শ্রমিকের অধিকার নিশ্চিত করবে, সেই প্রত্যাশা সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা। শ্রম ঘামের গল্পে লেখা সভ্যতার অগ্রযাত্রা। সেই শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা আর ন্যায্য প্রাপ্য আজও উপেক্ষিত। শ্রমিকের অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন হাতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নের চালিকা শক্তি শ্রমজীবী মানুষ। তাই মে দিবসের চেতনা বাস্তবায়নে শ্রমিক বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকার আমাদের স্বীকৃতি দিচ্ছে, কিন্তু শ্রমিক রেজিস্ট্রেশন এখন পর্যন্ত দেয় না। আমরা প্ল্যাটফর্ম ওয়ার্কার্স, আমাদেরকে আমাদের ন্যায্যতা দিতে হবে। আমাদের পরিস্থিতি এতটা ভয়াবহ যে আমাদের সন্তানকে ব্র্যাক স্কুলে পড়ানোর মতো সমর্থন আমাদের নেই। শ্রম আইনে আমাদের শ্রমিকের জন্য যে সকল আইন আমাদের পক্ষে আছে, আমরা সে সকল আইনের বাস্তবিক প্রয়োগ চাই। জামায়াতে ইসলাম জনগণের কথা বলতে সংসদে গিয়েছে, ইতিহাসের শিক্ষক বা ছাত্র হতে নয়। শ্রমিকের অধিকার আদায়ে দলটি রাজপথে থাকবে বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল। আর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলামের অভিযোগ, গণভোট নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। মোহাম্মদ সাইমের রিপোর্ট। জামায়াত ইসলাম সংসদে ইতিহাসের মাস্টার বা ছাত্র হতে যায়নি, তারা জনগণের কথা বলতে গিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি, আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন, যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। আর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলামের অভিযোগ, গণভোট নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই, ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয় নাই। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা। এদিকে সকালে কুমিল্লায় শ্রমিক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, ১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। পাকিস্তান আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিলেন, সেখানকার রাজনৈতিক পলিসি ভূমিকার ব্যাপারে
অনেক আলোচনা বিতর্ক হতে পারে। কারণ এই না যে স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। উভয় সমাবেশে শ্রমিকের অধিকার আদায়ে ইসলামে বর্ণিত শ্রমিক নীতি বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। বৃষ্টি ও জলাবদ্ধতায় সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে 13,000 হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলের 1500 বোরো চাষি। এদিকে দেশের বিভিন্ন জায়গার মাঠে এখনো পড়ে আছে কাটা ও আধা পাকা ধান। কোথাও জমে থাকা পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। লোকসানের পাশাপাশি খাদ্য সংকটের আশঙ্কাও করছেন কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বাগেরহাটে বিভিন্ন মাঠে এখনো পড়ে আছে কাটা ও অর্ধপাকা ধান। কোথাও জমে থাকা পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত বেশি। এখন তো ভাসতেছে ধানের পানি। এখন তো আমাদের চাষিদের এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। টানা বৃষ্টিতে নেত্রকোনার মদন উপজেলা স্লুইস গেট দিয়ে গোবিন্দশ্রী হাওরে পানি প্রবেশ করছে। তলিয়ে যাচ্ছে হাওর অঞ্চলে আবাদকৃত চলতি বোরো মৌসুমের পাকা ও আধা পাকা ধান। হাওর ও নন হাওর মিলিয়ে হবিগঞ্জের প্রায় 11,537 হেক্টর কৃষি জমি তলিয়ে গেছে পানিতে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 5,623 হেক্টর এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 5,915 হেক্টর জমি। সরাসরি ক্ষতির মুখে পড়েছেন জেলার প্রায় 19,630 জন কৃষক। ভারী বর্ষণে টাঙ্গাইলের মধুপুরে পানির নিচে ডুবে গেছে প্রায় 500 বিঘা জমির পাকা ধান। হঠাৎ করে 2 দিন রাত্রে বৃষ্টি ধান তলাই গেল। ঋণদার করে করছি, ঋণদার কিভাবে সুদাম পরিশোধ করবো? কিস্তি আছে, পোলাপান লেখাপড়ার খরচ আছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জলমগ্ন হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 1500 বড় চাষি ও 93.75 বিঘা জমি ফসল। কালবৈশাখী ঝড়, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় গত 3 দিনে খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে 832 হেক্টর জমির ফসল। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আমসহ বিভিন্ন ফল চাষিরা। বিগত 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের আম ঝরে পড়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। এখন আমরা দিশাহারা, সরকারের কাছ থেকে কি আমরা সহযোগিতা পাবো? ঝালকাঠিতে তলিয়ে গেছে বোরো ধানের ক্ষেত। শ্রমিক সংকটের পাশাপাশি অনিশ্চয়তা তৈরি হয়েছে ফসল ঘরে তোলার। দুর্ভোগ কমেনি সুনামগঞ্জের কৃষকদের। বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে 13,000 হেক্টর জমির ধান। 2 কের ক্ষেত কাটছি আর 2 কের ক্ষেত গেছে পানির তলে। আমি 30 কের করছি, 30 কের মধ্যে আমি 10 কের কাটাইছি, 20 কের আছে বর্তমানে পানির নিচে। ভোর থেকে টানা কয়েক ঘন্টা বৃষ্টিতে মানিকগঞ্জে বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে ছোট বড় জলাবদ্ধতা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। অস্থির নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। বেড়েছে ডিম, আটা, চিনি সহ বেশ কিছু পণ্যের দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। সয়াবিন তেলের দাম বাড়লেও স্বাভাবিক নেই সরবরাহ। কয়েকদিনের টানা বৃষ্টি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরা। বাজারে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। কাটছে না নিত্যপণ্যের বাজারের অস্থিরতা। বেশ কয়েকটি পণ্যের দাম আগে থেকেই বাড়তি, তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে আরও কিছু পণ্য। সোয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়লেও স্বাভাবিক হয়নি সরবরাহ। দাম বেড়েছে ময়দা, লবণ, মশলা, চিনি সহ আমদানি নির্ভর প্রায় সব পণ্যের। জ্বালানি সঙ্গে তেলের দাম বাড়াইছে বিভিন্ন অজুহাত। যারা আমদানিকারক, যারা মিল মালিক, তারা এতে দাম বাড়ায়। এই যে আপনার চিনি ছিল 105 টাকা, এখন চিনি 110 টাকা। তেলের লিটার আবার 4 টাকা বাড়ানোর পর আবার সরবরাহ ঠিক করছে। এখন মুসুরির ডাল আগের তুলনায় একটু বাড়ছে, আবার মাছের দামও একটু কম পাচ্ছি আর কি। ব্রয়লার মুরগি বেচতেছি আজকে 180 টাকা, সোনালী মুরগি বেচতেছি আপনার 340 থেকে 350 টাকা, লেয়ার মুরগি বেচতেছি 350, দেশি মুরগির বেচতেছি 740 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের অভিযোগ, নানান অজুহাতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। সব জিনিসেরই দাম, কোনো জিনিসের দাম ছাড়া না। আগে যে জিনিস খাইতে পারছি সেই জিনিস খাওয়া যায় না, চলা যায় না। তরকারি আছে বাজারে মজুদ আছে, কিছু এই অসাধু উপায় ব্যবসায়ীরা এরা আবার মজুদ করে দাম বাড়ায়। কিছুদিন আগে পোলট্রি নিয়েছিলাম 180, আজকে 200, একটু বাড়ছে, কেজিতে 20 টাকা বাড়ছে। একটা বাজেট নিয়েছিলাম যে আজকে 4টা মুরগি নেব, কিন্তু এসে দেখলাম যে মুরগির দাম প্রচুর। ময়দা যেটা নিল এটা 130 টাকা নিল, এটা মনে হয় আগে 20 টাকা ছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে বাজারে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। আব্দুর রহিম, RTV, ঢাকা।
ব্যবসা করলে দিতে হবে চাঁদা, আর এই চাঁদা আদায়ে অভিনব পন্থা বেছে নিয়েছে একটি চক্র। রাজধানীর ভাটারা থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত গাড়ির বিভিন্ন শোরুমে ককটেল ফাটিয়ে চাঁদার দর নির্ধারণ করে তারা। ব্যবসায়ীরা বলছে, ব্যবসার পরিবেশ ও জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী। 6 মাস ধরে চাঁদা তুললেও এখনো ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। পুলিশ বলছে দ্রুতই আইনের আওতায় আনা হবে অপরাধীদের। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রথমে ককটেল বিস্ফোরণ, এরপর বিদেশি নম্বর থেকে ফোন করে দাবি করা হয় চাঁদা। গত বছরের অক্টোবর থেকে গাড়ির শোরুমে এমন ঘটনা শুরু হলেও এখনও চলছে এমন তুগলকি কাণ্ড। 6 ও 20 এপ্রিল রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় এ হাশিম এন্টারপ্রাইজ ও আল আকসা অটোতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর বিদেশি নম্বর দিয়ে যোগাযোগ করা হয় গাড়ির মালিক ও ম্যানেজারের সঙ্গে। চাঁদার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। শনিবার দিন রাত্রেবেলা আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ফোন দিচ্ছি, ঝামেলা মিটাবেন না, শনিবার দিন কিন্তু আমি একসঙ্গে চলে যাবো। আপনার আশেপাশে সবাই মিটায় ফেলেছে, কম আর বেশি লাইনে তো আসতে হবে ভাই ব্যবসা করলে। ওই নাম্বারটা ব্লক করে রাখছেন, আপনারও ব্লক করে দিতেছি কালকা। আজকে শনিবার, আজকে থেকে দিন গোনা শুরু করেন, কাফনের কাপড়টা কিনা রেডি রাখেন। মালিকরা বলছেন শুরুতে 20 লাখ, এরপর 10 লাখ টাকা চাঁদা দাবি করে। আবার কখনো প্রিমিয় গাড়ি চাঁদা দাবি করা হয়। এখানে যদি গাড়ি ব্যবসা করতে হয় তাহলে আমার সাথে নেগোসিয়েশন করে চলতে হবে। থ্রেট দিছে, ওনাকে বলছে যে এলাকা টাকা 10 লাখ দিতে হবে, এবং পাশের শোরুমকেও চায় যে এলাকা টাকা 20 লাখ দিবেন, নয়তো একটা গাড়ি দিবেন। শুধু তাই নয়, সময় মতো টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় অজ্ঞাত সেই ব্যক্তি। আমার সাথে সমঝোতা না করলে আপনাদের জানের হুমকি আছে। তো আমাকে লাস্টে একটা মেসেজও দিছে যে আমার সাথে সমঝোতা না করলে জানাজা পড়া লাগবে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যে কোনো সময় যে কোনো মাঝে একটা ককটেল মারলে প্রথম যেটা মারছে বিস্ফোরিত হয় না, ওটা আমাদের 19 গ্লাসে পরে এসে লাগছে, ওটা চেঞ্জ করা লাগছে গ্লাসটা। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা শুরু হলে মানববন্ধন করে আধাবেলা গাড়ির শোরুম বন্ধ করে প্রতিবাদ জানায় বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেল ইম্পোর্ট অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন বারভিডা। পুলিশ বলছে বিদেশি নম্বর ব্যবহার অপরাধের নতুন কৌশল, দ্রুতই আইনের আওতায় আনার দাবি তাদের। অলরেডি এটার একটা ক্লোজ একটা ইয়াতে পৌঁছে গেছে। আন্ডারওয়ার্ল্ড বলে কিছু এখন আছে, এখন এগুলা আছে। কেউ যদি দাবি করে আমি আন্ডারওয়ার্ল্ড, হ্যাঁ, এখন আমি এই যুগও নাই, এই সুযোগও নাই। নতুন কৌশল, বিদেশি নাম্বার, এটা একটা নতুন কৌশল। মেবি দে আর লিভিং হিয়ার। এমন পরিস্থিতিতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফেরানোর দাবি ব্যবসায়ীদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। আগামীকাল শ্বশুরবাড়ি সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের দায়িত্বভার গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। সিলেট সফরে গিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্প, খাল পুনর্খনন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সিলেট থেকে রাজ্জাক রুনুর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের দায়িত্বভার গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের এ সফরে বাসিয়া নদী পুনর্খনন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সিলেট পৌঁছে শুরুতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বেলা 11টায় সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া নদীর পুনর্খননের উদ্বোধন করবেন তারেক রহমান। তার এ সফরের মধ্য দিয়ে নদীটি দখল ও দূষণমুক্ত হবে, এমনটাই প্রত্যাশা দুপাড়ের মানুষের। লঞ্চ আইতো, সব নৌকা আইতো, সব তাইতো না আইয়া দিয়েছো। অবৈধ স্থাপনা যেগুলো আছে ওগুলা উচ্ছেদ করিয়া এর বাদে খাল খনন করা তা খুব জরুরি হইব। যাই বড় বড় ব্রিজের উপর দিয়ে, তখন অনেক দুর্গন্ধ নাকে মুখে লাগে। বাসিয়া নদী বইলা খনন করা কাজ করা হোক, এটা খাল নাই, এটা নদী, এই নদী বইলা খনন কাজ করা হোক, আর অবৈধ সকল দখল যেগুলো আছে এই দখলগুলার উচ্ছেদ করা হোক। বিকেল 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। আমরা দলের নেতাকর্মীরা
খুবই উচ্ছ্বসিত। এবার প্রধানমন্ত্রী হওয়ার পরে সিলেটে আসা দেখা হবে, এই জন্য তো আমরা যে আয়োজন, সেই আয়োজনগুলো আমরা এখন চূড়ান্ত পর্যায়ে। তারেক রহমানের এ সফর সিলেটের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা আরও বেগবান করবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। দাঁড়ানোর স্পেস, আবার সুলাইমান কবির, RTV। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট 231 জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মারা গেছেন 49 জন। সর্বশেষ 24 ঘন্টায় বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 1170 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে 115 জনের দেহে রোগটি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 26,100 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 22,650 জন। জাটকা ইলিশ সংরক্ষণে টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনা সহ দেশের 6টি নদী অঞ্চলে মাছ শিকারে নেমেছেন জেলেরা। নতুন আশায় নদীতে নেমেছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে। জেলার মতলব উত্তরের সাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় জেলেরা নদী চষে বেড়ালেও দেখা পাচ্ছেন না রূপালী ইলিশের। দীর্ঘ 2 মাস বেকার থাকার পর তারা হাসি মুখে নদীতে নামলেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। শরীয়তপুরের 50,000 জেলে নতুন উদ্যমে নদীতে নেমেছেন। যদিও নিষেধাজ্ঞার ফলে এবছর ইলিশের উৎপাদন বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা। প্রতিবারের মতো এবছরও জাটকা সংরক্ষণে দেশের 6টি অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয় 1 মার্চ থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও 14টি নতুন উড়োজাহাজ। আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি সই করেছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। চুক্তি অনুযায়ী বিমান মোট 14টি নতুন উড়োজাহাজ কিনবে। এর মধ্যে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 7378 ম্যাক্স জেট রয়েছে। বিশাল আকৃতির ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য রুটে ও ছোট আকৃতির 737 ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের জন্য ব্যবহার করা হবে। বাংলাদেশে আবার শুরু হয়েছে শিশু কিশোরদের বৃহৎ প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। স্কুল কলেজ সহ সমমানের শিক্ষার্থীরা গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতায় অংশ নিতে পারে। প্রতিযোগিতা আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় এই 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে ঢাকা জোনের আঞ্চলিক পর্ব চলছে শহীদ পুলিশ স্মৃতি কলেজে। 3টি গ্রুপের সেরা 3 অলরাউন্ডার প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ে মোট 1 কোটি টাকার বেশি পুরস্কার রয়েছে। এছাড়া 54 জন সেরা পারফর্মার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবে এবং জাতীয় চ্যাম্পিয়নদের প্রতিষ্ঠান পাবে কম্পিউটার। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ ভেস্তে গেলেও 1-0-তে এগিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। আর কিউইরা মুখিয়ে আছে সিরিজ ভাগাভাগি করতে। বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। বেরসিক বৃষ্টি বাধায় দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ায় টি-20 সিরিজের ভাগ্য এখন অনিশ্চয়তায়। 1-0-তে এগিয়ে থাকায় ম্যাচ জিতলেই শিরোপা হবে টাইগারদের, হারলে শিরোপায় নাম উঠবে দুই দলেরই। তবে সিরিজ হারের শঙ্কা না থাকায় বেশ ফুরফুরে মেজাজেই অনুশীলন সেরেছে ফিল সিমন্সের শিষ্যরা। তাই বৃষ্টি বাধা পেরিয়ে ম্যাচ খেলেই সিরিজ জয় নজর টাইগারদের। যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নেই, এটা আসলে এটা ব্যাড লাক, এটা কিছু বলারও নাই। আর আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। অবশ্য ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবেন অধিনায়ক লিটন দাসও। তাতে মাহমুদুল্লাহ ও সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে 17টি টি-20 ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করবেন তিনি। তাই রেকর্ডের আগে নেতৃত্ব নিয়েও প্রশংসা কুড়াচ্ছেন সতীর্থদের। আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম।
অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। এদিকে ওয়ানডে সিরিজ হারের পর টি-20 সিরিজ রক্ষায় মুখিয়ে আছে সফরকারীরা। শেষ ম্যাচে জয় পেতে আত্মবিশ্বাসী কিউই অলরাউন্ডার ফক্সক্রফট। শেষ ম্যাচটা বৃষ্টির কারণে হয়নি, তাই সিরিজ সমতায় আনার জন্য আমাদের হাতে দারুণ একটা সুযোগ আছে। দলের পরিবেশও ভালো, ম্যাচ নিয়ে সবাই বেশ ইতিবাচক। রাফি আমিন, RTV, ঢাকা। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে সিরিজের তৃতীয় টি-20তে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। প্রথম দুটি ম্যাচে টাইগ্রাসদের হারিয়ে ইতিমধ্যে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এটি বাংলাদেশের জন্য মান রক্ষার লড়াই। তাই সিরিজ হারের ক্ষত ভুলে এই ম্যাচে জয় পেতে মরিয়া নিগার সুলতানা জ্যোতির দল। এদিকে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে থাকা চামারি আতাপাত্তুর দলের লক্ষ্য জয় দিয়ে সিরিজ শেষ করা। জয় দিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। বাংলাদেশ ফুটবল লিগে তার বিদায়ী ম্যাচে রহমতগঞ্জকে 3-2 গোলে হারিয়েছে ফর্টিস FC। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের 20 মিনিটের মধ্যে দুবার লিড নেয় রহমতগঞ্জ। তবে 22 মিনিটে ওমর বাবুর গোলে আবারও সমতায় ফেরে ফর্টিস। তখনই বিদায় জানিয়ে মাঠ ছাড়েন মামুনুল। এ সময় দুই দলের ফুটবলাররা গার্ড অব অনার দিয়ে সম্মান জানান তাকে। এরপর ম্যাচের 48 মিনিটে দলের জয়সূচক গোলটি করেন বাবু। এই জয়ে 15 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে তালিকার 3-এ অবস্থান ফর্টিসের। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।